এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হই। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশিং ছাড়া, মানে পুলিশিংয়ের মধ্যে যে ক্রাইম এবং ক্রিমিনাল আছে, তাদের যে ওয়ার্ক আছে, তাদের ছাড়া যে দুটি জিনিসের উপরে সবথেকে বেশি গুরুত্ব ইদানিং দিচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ট্রাফিক অ্যাওয়ারনেস এবং সচেতনতা, এবং দ্বিতীয় হচ্ছে সাইবার ক্রাইম এবং সাইবার সচেতনতা। আমরা গত সপ্তাহেই ট্রাফিকের উপরে একটা প্রোগ্রাম করলাম, তাতে ডিসি ট্রাফিক সতীশ স্যার এসেছিলেন, এবং আজকে সাইবার সংক্রান্ত অ্যাওয়ারনেস এবং সাইবার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে আমাদের মধ্যে এডিপিসির সিনিয়র অফিসার এবং সাইবার ক্রাইম মানে যে আইসি ইনচার্জ আছেন বিশ্বজিৎ মুখার্জি, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা এই দুজন অফিসারকে পাঠাবার জন্যে আমাদের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে আসানসোল দুর্গাপুর এডিপিসির সিপি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে উনি পারমিশনটা দিয়েছেন এবং এনারা এসে এনাদের কথাগুলো বলতে পারছেন। বিশ্বজিৎ, আপনাকে আমি এক্সপ্রেস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দাদা, সাইবার আজকে একটা সবথেকে বড় সমস্যা ক্রাইমের, কিভাবে ব্যাখ্যা করবেন? যে ব্যাপারগুলো তো থাকে, আপনারা তো অনেক অ্যাওয়ারনেস করছেন, নতুন চ্যালেঞ্জ কি আসছে সাইবারে? দেখুন দাদা, এখনকার যুগে সাইবারটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সাইবার ক্রাইমটা নর্মালি ক্রাইম এগেন্স্ট প্রপার্টি বা ক্রাইম এগেন্স্ট বডি এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, যতটুকু আছে অল্প। যেখানে ক্রিমিনালরা বুঝে গেছে মানুষকে খুব তাড়াতাড়ি বোকা বানিয়ে আমরা খুব অল্প সময়ে 1000 থেকে 1 কোটি বা তারও বেশি রোজগার করতে পারি, যেখানে সাইবার ক্রাইমটা অপ্ট করেছে। এটা ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আগে যেমন ছিল জামতারা ছিল যারা বিখ্যাত, এখন জামতারা ছড়িয়ে গেছে চারদিকে। তারা মানুষকে প্রলোভন দেখিয়ে বা মিথ্যা ফোন করে করতো, এখন মানুষ নিজে থেকে প্রলোভিত হয়ে এটা করছে। আচ্ছা। আর সাইবার ক্রাইম অ্যাকচুয়ালি বলতে গেলে এটা মানুষকে এক্সটর্শন করা, যে আপনি ভয়ে রাখুন, পুট অন ফিয়ার, অর তাকে বাড়তি টাকার লোভ দেখান বা তার ছবি করুন। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম এক্স্যাক্টলি বাই পুটিং ইউ আন্ডার ফিয়ার থ্রু সাইবার মাধ্যমে, ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করে। আপনি দুটো কথাই বলছেন, একটা বলছেন যে মানুষকে এক্সটর্শন করছে ভয় দেখিয়ে, অথচ সাইমultaneously যারা ফাঁদে পা দিচ্ছে তারা তো লোভে পা দিচ্ছে। ধরুন, লোভটা তো একটা ফ্যাক্টর, মানে মানুষ চট করে বড় হওয়ার জন্য যে লোভে পড়ছে, একটা লিঙ্ক পাঠাচ্ছে, বলছে এটাতে আপনি যদি পার্টিসিপেট করেন আপনার 2 কোটি টাকা লটারি লেগে আছে। এই যে জিনিসটা, তো লোভে পাপে, এইটাতে তাহলে এক্সটর্শন, মানে দুটো জিনিস সাইমultaneously কি করে হতে পারে? তাকে তো লোভ, গ্রিডই তো মানুষকে বিপদে ফেলে, একটা সার্টেন লিমিটের পর গ্রিড লোভটা তো বিপদে ফেলে। লোভটা তো আছেই। লোভের ক্ষেত্রে এক ধরনের ক্রাইম হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইম। এক্সটর্শন মানে ধরুন, যেটা আমাদের একটা ক্রাইম আছে সেটা হলো ফেডেক্স স্ক্যাম, যেটা নতুন হয়েছে, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখছেন। ফেডেক্স স্ক্যামটা লিটারালি হচ্ছে আপনি হঠাৎ দেখবেন একটা ফোন আসবে আপনার কাছে, নর্মালি হোয়াটসঅ্যাপ কল, তারা আপনাকে বলবে
সিবিআই থেকে ফোন করছি, করছি, ভিডিও কলে আপনাকে এনগেজ করে রেখে দেবে, বাট হোয়াটসঅ্যাপে উল্টো দিকে তাদের মুখ আপনি দেখতে পাবেন না। তাকে এনগেজ করে রেখে দিয়ে বলবে আপনার আধার কার্ডে একটা সিম ইস্যু হয়েছে, সেই সিম থেকে বিভিন্ন ক্রাইম হয়েছে, অথবা আপনি নেট অ্যাক্সেস করে চাইল্ড পর্নোগ্রাফি এগুলো দেখেছেন, যেগুলো আপনার ক্ষেত্রে একটা বড় অফেন্স। আপনাকে বাঁচতে গেলে আপনাকে ধরুন আমি একটা কনফারেন্স লাইনে একটা অফিসারের নাম্বার নিচ্ছি, সুতরাং আপনাকে টাকা দিতে হবে। সেই ভদ্রলোকেরা এমনই প্যানিকড হয়ে যাচ্ছেন যে তারা নিজের রিলেটিভের কাছ থেকে টাকা চাইছেন, কিন্তু তাকে ফোন করে বলতে পারছেন এটা হয়েছে। আচ্ছা, মানে আমাদের কাছে এরম কিছু উদাহরণ এসছেন যে সে ভদ্রমহিলা অসহায়ের মতো তিনি হোটেলে গিয়ে সারাদিন এনগেজ থেকেছেন, থেকে টাকা হাজব্যান্ডকে দিয়ে দেয়া করিয়েছেন, তবু হাজব্যান্ডকে বলতে পারেননি যে আমার সাথে এটা হচ্ছে। আমি বিশ্বজিৎদার এটার উপরে আসছি। প্রথমে আমরা এটাকে ক্যাটাগরিক্যালি একটু আমাদের দর্শকদের জন্য একটু কয়েকটা পার্টে আলোচনা করি। প্রথম পার্ট হচ্ছে যে ফ্রড, এবং সেটা হচ্ছে মানি সংক্রান্ত, ব্যাংক থ্রু ব্যাংক, কিভাবে এইটাকে ওরা অপারেট করছে। যেমনি আপনি বললেন গ্যাং, জামতারা গ্যাং, তারা যেটা হচ্ছিল যে ওটিপি একটা স্ক্যাম হচ্ছিল, একটা হচ্ছে মানে ব্যাংকিং থ্রুতে কিভাবে মানুষকে সচেতন থাকতে হবে রিগার্ডিং, এখন তো সবকিছু মোবাইলে, টাকা পয়সা এখন সবকিছু অ্যাপের মাধ্যমে মোবাইলে, তাহলে মানুষকে কিভাবে তারা প্রলোভিত করছে বা কিভাবে তাদেরকে এক্সটর্শন করছে, আর মানুষের কি করণীয় রিগার্ডিং ব্যাংক, আমি এক একটা করে আসছি। লেটেস্ট যে ক্রাইমটা হচ্ছে লিমিটলেস লস, সেই ক্রাইমটা অ্যাকচুয়ালি আমরা বলছি ইনভেস্টমেন্ট ফ্রড। আমরা প্রত্যেকেই চাই খুব তাড়াতাড়ি একটা বড়লোক হতে। ঠিক, প্রথমে সে ফেসবুক সার্চ করছে এরকম কোথাও গ্রুপ কাজের কিছু অফার আছে কিনা, অথবা তাকে ডাইরেক্ট জব অফার করা হচ্ছে। ঠিক, ফেসবুকের মাধ্যমে সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছে, জয়েন করার পর তাকে একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাওয়া হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে নিয়ে গিয়ে তাকে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই লিঙ্কে যখনই সে ঢুকছে একটা অ্যাপ ক্রিয়েট হচ্ছে। ওই টেলিগ্রাম গ্রুপে একটা অ্যানালিসিস হয়, দেখুন প্রচুর ভিউয়ার্স থেকে যারা নিজে রিপোর্ট দেয়, আরে আমার টাকা বেড়ে এত হয়েছে, আমার টাকা বেড়ে এত হয়েছে। এই ভদ্রলোক প্রলোভিত হচ্ছেন, ভদ্রলোক বা ভদ্রমহিলা প্রলোভিত হয়ে কি হয়েছে, এইবার এই অ্যাপটা সে দেখতে পাচ্ছেন যে তার ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা 2 লাখ টাকা হয়ে গেল। ঠিক, উনি করলেন কি, টাকাটা তুলতে গেলেন, তুলতে যাওয়ার পর টাকাটা তুলতে পারলেন না, রিইনভেস্ট হয়ে গেল। তিনি টাকা দিচ্ছেন, টাকা বাড়ছে, অ্যাপে দেখতে পাচ্ছেন টাকা বাড়ছে, অন্য কেউ রিভিউ দিচ্ছে, তুলতে পারছেন না। আলটিমেটলি যখন চলে গেল, যে অনেক টাকা বেড়ে গেল, যখন সে চেস করছে আবার টাকা দেওয়া হোক, তখন দেখছে অ্যাপ থেকে তাকে বার করে দেওয়া হচ্ছে গ্রুপ থেকে। এটা বুঝতে পারছেন অ্যাপটা সাইবার ক্রিমিনালদের তৈরি করা। আচ্ছা, এটা অরিজিনাল অ্যাপ কিছু নয়। আচ্ছা, আমরা দেখেছি, প্রথমেই এই সংক্রান্ত বলি, তারপর বলছি ক্রাইমটা কিভাবে হচ্ছে। এই সংক্রান্ত প্রত্যেককেই বলি, অজানা কোনো গ্রুপে জয়েন করবেন না, অজানা কোনো অ্যাপ ইনস্টল করবেন না। ঠিক, তাড়াতাড়ি বড়লোক হওয়ার ইচ্ছা মানসিকতা থেকে দূরে সরে যান, বেরিয়ে যান, চেনা লোক ছাড়া করবেন না। আর আপনাদের বলে দিই, এই ক্রাইমটার টেন্ডেন্সি হচ্ছে মেনলি চাইনিজ গ্যাং এটাকে অপারেট করছে। কম্বোডিয়া, লাওস, মায়ানমার, চায়না থেকে এরা বসে থাকছে। আমাদের এখানে প্রায় 8-9 মাস আগে কিছু অ্যাডের মাধ্যমে বাইরে কাজের সুযোগে কিছু জবের জন্য, সে সফটওয়্যার ডেভেলপার যাই হোক, তাদেরকে নিয়ে যায় ওখানে চায়নায়, বা ব্যাংকক হয়ে এরা যায় চায়নাতে। এদেরকে অ্যাকচুয়ালি স্লেভ বানিয়ে নেয়, পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে এদেরকে দিয়ে গ্রুপগুলো অপারেট করা হয়। আচ্ছা, টাকাগুলো যখনই আপনি করছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টকে বলা হয় মিউল অ্যাকাউন্ট, আচ্ছা, অথবা স্যারোগেট অ্যাকাউন্ট। আচ্ছা, টাকাগুলো সেই অ্যাকাউন্টে ঢুকছে, ঢুকে এরা অটোমেটিক্যালি ক্রিপ্টোয় শিফট হয়ে চলে যাচ্ছে অরিজিনালি চাইনিজদের হাতে। আচ্ছা, আমরা যতটুকু রিভিউ পেয়েছি লাস্ট 7 থেকে 8 মাসে এটা আপনার প্রায় 12 থেকে 15 হাজার কোটি টাকা ইন্ডিয়ান গভর্নমেন্টের লস হয়েছে। আচ্ছা, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এটার উপর স্পেশালি নড়ে চড়ে বসেছেন। বসার পর ওনারা, যারা সাইবার স্লেভ এদেরকে বলা হয়, যারা ইন্ডিয়া থেকে গিয়ে ওদের কবজায় বসে আছে, তাদেরকে মোটামুটিভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ট্র্যাক করে লাস্ট 2 মাস আগের খবর, ট্র্যাক করে 330 জনকে ফিরে আনতে পেরেছে। অলরেডি আনা হয়েছে। আচ্ছা, তারা ক্লিয়ারলি বলেছে।
আমাদের কিছু সিসিডব্লিউ থেকে কিছু ডেটা মেনটেনও হচ্ছে। মানে সাইবার স্ল্যাব বলে একটা, মানে এটাও একটা মানে এটাও দুনিয়াকে দেখতে হলো সাইবার স্ল্যাব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাদেরকে দিয়েই ইন্ডিয়ানদের দিয়ে চাইনিজরা ইন্ডিয়ানদের উপর ক্রাইম করাচ্ছে। মেনলি এজেন্ট আছে এদের রাউরকেল্লা, ভুবনেশ্বর, দিল্লি, কেরালা, আর অনেক ক্ষেত্রেই রাজস্থান অ্যাকাউন্ট ইউজ হচ্ছে। ঠিক। এবং অ্যাকাউন্টগুলো ইউজে আমাদের খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে ব্যাংক একটা টার্গেটেড ওরিয়েন্টেড ওয়েতে অ্যাকাউন্টগুলো ওপেন করায়। আচ্ছা। যেহেতু অনলাইন ইকেওয়াইসি ভেরিফিকেশন যেটা হয়, থার্ড পার্টি প্রপার রোল নেয় না। ঠিক। যাদের অ্যাকাউন্ট ওপেন হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখেছি যে অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে, সিম কার্ডের মতন। অথবা দেখবেন খুব গরিব, তাদেরকে মাসে 1000 টাকা দিয়ে বলে খোলানো হয়েছে। তার অ্যাকাউন্টে তার মোবাইল নাম্বার সব অন্যের কাছে পৌঁছে যাচ্ছে, তারা অপারেট করছে। একটি লোক আমরা লাস্ট 2-3টে কেস আমরা ডিটেক্ট করেছিলাম, মানে কিন্তু এমনভাবে হয় অ্যাকাউন্টের অ্যাক্সেস এখান থেকে SMS এর মাধ্যমে, সেই SMS এর সে ন্যাপের নাম আছে, কোনোটা ড্রাগন SMS, কোনোটা কিছু, এর মাধ্যমে অ্যাক্সেস দিয়ে দেওয়া হচ্ছে বিদেশে। আচ্ছা, ঠিক আছে। এবার যাদের না, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, এটা তো একটা বড় ব্যাপার যে ইন্টারন্যাশনাল ক্রাইম তাতে ইনভলভ আছে। এটা তো যা কিছু হবে, ধরুন কেন্দ্র সরকারের লেভেলে হবে, রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে এটা ফরেন মিনিস্ট্রি এগুলোকে দেখবে এবং দেখছেও। আপনি বলেন যে 300 কয়েকটা লোককে আনাও হয়েছে। ধরুন এমন একটা লোক ফাঁদে পড়ে গেল, তার প্রথম করণীয় কি? আপনাদের কাছে তারা কিভাবে সহযোগিতা চাইবে? এই যে অনেক আপনি বললেন এখনই আলোচনার মধ্যে যে একজন মহিলা সারা দিন একটা জায়গায় এঙ্গেজ থাকলেন, নিজের স্বামীর কাছ থেকে টাকা এনে দিলেন, কিন্তু বলতে পারলেন না যে আই ওয়াজ চিটেড বা আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এইটাতে প্রথম মানুষ কিভাবে, কার সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে রেমেডি পাবে? প্রথমেই হচ্ছে একটাই অনুরোধ, আপনারা এ ধরনের কোন ফোন বা কোনোভাবে এন্টারটেইন করবেন না। ঠিক। যদি কেউ মনে করুন আপনি করে দিলেন স্ট্রেট ওয়েতে সঙ্গে সঙ্গে লোকাল থানায় যান। আমাদের প্রত্যেকটা থানাতে একটা সাইবার হেল্প ডেস্ক আছে, সেখানে NCRP পোর্টাল আছে। ওই জিডি করুন, নাম্বার এগেনস্টে কমপ্লেন করুন। টাকা যদি দিয়েও থাকেন ভুল করে, ইনস্ট্যান্টলি ব্যাংক অ্যাকাউন্ট বার করে, অ্যাকাউন্ট ডিটেলস বার করে ইনস্ট্যান্টলি আমাদের রিপোর্ট করুন। বিকজ আমাদের অলওয়েজ সাইবার সেফ বলে একটা পোর্টাল চলে। আমরা NCRP কমপ্লেনের করার পাশাপাশি সাইবার সেফ ইনস্ট্যান্টলি আমরা দেখে নিই। UPI বা IMPS যেগুলো 1 মাস ভ্যালিডিটি থাকে, আমরা করি কি ওইগুলোকে আপনার আস্তে আস্তে ওই ব্যাংকগুলো চিঠি করে দিই, ওই টাকাটা ব্লক হয়ে যায়। এবং টাকা ব্লক হয়ে গেলে টাকাটা ফেরত পেয়ে যায়। আমি আপনাকে একটা নিজের উদাহরণ বলছি। আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা গেছিল। আপনি বলেছেন দুর্গাপুর থানার সাইবার সেলে আমি কমপ্লেন করি। কমপ্লেন করার পরে ওই ন্যাশনাল সাইবারে, হ্যাঁ, ওইটাতে আমি অলরেডি আমার ছেলে ওটাকে কমপ্লেন করে কেস স্টার্ট হয়, যেহেতু আমি নিজেও পারসুয়েশন করি। 1 বছর পরে আমি ওয়ান ফাইন মর্নিং সিটি সেন্টার আইসি আমাকে বলে যে একটা FRT রিপোর্ট আছে, সই করে দিন। তো আমি বললাম কেন সই করে দেবো? তো বললো যে কেসটা ক্লোজ করে দেবো। আমি বললাম না, আমি করবো না। তথাগত পাণ্ডে ACP ছিলেন, আমি ওনাকে বলি ব্যাপারটা। মানে আমি যেটা বলতে চাইছি যে লেভেলে ক্রাইমটা হচ্ছে, ধরুন আপনি সাইবার আইসি হিসাবে যে ওয়েল ইকুইপড যেভাবে আপনি ওখানে করছেন, বাকি জায়গাগুলোতে যে আপনাদের ইউনিটটা আছে তারা কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে দেখছে না। এটা একটা অভিযোগ, কি বলবেন? কারণ হচ্ছে আমি নিজে ভুক্তভোগী। 50,000 টাকা আমি 10 টাকার রিচার্জ করাতে গিয়ে আমি কিন্তু এমন হিপনোটাইজ করলো, আমি নিজে কিন্তু চিটেড হয়েছি এবং আমার কাছে FIR এর কপিও আছে। আমি স্টিল আজ পর্যন্ত টাকা পাইনি, 2 বছর হয়ে গেছে। না দেখুন, ব্যাপারটা দেখতে হবে যে কত তাড়াতাড়ি আপনি কমপ্লেনটা করেছিলেন। উইদিন 1 আওয়ার আমি নিজে থানায় গেছি, কমপ্লেন করেছি,
কপি নিয়েছি, আমাকে না বলেছিল কাগজ জমা দিয়ে যান, আমি বললাম না রিসিভ করুন, রিসিভ করেছি, আসানসোলে খবর দিয়েছি, ন্যাশনাল পোর্টালে কমপ্লেন করেছি, তারপরে শুধু থানা থেকে বলা হলো এফআরটি রিপোর্টটা জমা দিতে হবে কোর্টে, আপনি একটা সই করে দিন, ফাইনাল ক্লোজিং রিপোর্ট। কেন? আমার বক্তব্য হচ্ছে এইটা যে আমাদের সাথে যদি এটা হতে পারে তাহলে সাধারণ মানুষ, মানে আমরাও সাধারণ, অতি সাধারণ, কিন্তু মানে যারা একদম চিটেড হচ্ছে বড় বড় করে, তারা কোথায় যাবে, রিলিফটা কি পাবে? আপনার কি মনে হচ্ছে না যে যে লেভেলে ইন্টারন্যাশনালি ক্রাইমটা হচ্ছে সেই লেভেলে আপনাদেরকে আপগ্রেডেশনটা দরকার, ইকুইপ দরকার, সেইটা প্রত্যেকটা জেলা থেকে তো আসানসোলে যাওয়া সম্ভব নয়। আপনাদের এই ইউনিটগুলোকে একটু বড় করা উচিত, কি মনে করেন? না, আমাদের হ্যাঁ আরো গ্রুমড হতে হবে। ক্রিমিনালরা যত ফাস্ট এগোচ্ছে আমাদের এগোতে হবে, ঠিক। আমরা আপ্রাণ ট্রাই করছি করার জন্য। সেই কারণে আমাদের অরবিন্দ থানার পাশে একটা দুর্গাপুরে সাইবার সেল হয়েছে। ওই সাইবার সেল থেকে আমাদের এটা কমপ্লিটলি নেওয়া হয়। আমি জানি না আপনি সাইবার সেলে গেছিলেন না থানায় গেছিলেন। সাইবার সেল এইটুকুনি আমি তো মিডিয়াতে আছি। ডেফিনেটলি দেখে নিতে হবে। আমরা হয়তো টাকাটা এটিএম উইথড্রল বা কিছু হয়েছে আমি জানি না। আমি এটা জানতে চাইছি যে টাকাটা, ধরুন আমার টাকাটা তো কোনো অ্যাকাউন্টে গেল, একদম ব্যাংকের সঙ্গে যখন আমি যোগাযোগ করলাম, ব্যাংক কোনো সদুত্তর দিতে পারলো না, টাকাটা তো কারুর হাতে গেছে, তাহলে সেইখান থেকে রিকভারি হলো না কেন? মানে এটা তো টাকা যদি ঢুকে, আপনাদের বলছি, টাকা যদি ঢুকে এটিএম উইথড্রল হয়ে যায় ইনস্ট্যান্টলি, তাহলে কিন্তু রিকভারির চান্স অনেক কমে যায়। টাকা যদি কোনো অ্যাকাউন্টে ঢুকে যায়, সে যদি আমাদের সঙ্গে সঙ্গে আসেন, আমরা পোর্টালের মাধ্যমে টাকাটা ব্লক করি না। কিন্তু ধরুন এটিএম এ উইথড্র হলো, তাহলে তো দেয়ার ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেউ তো উইথড্র করলো, তার তো ডিটেলস থাকবে, সে কেন ধরা পড়বে না? আমি এইটা জানতে চাইছি যে এই যে জামতারা গ্যাং বলা হচ্ছে, এই জামতারা গ্যাংরা তো শুধু আজকে জামতারা থেকে অপারেট করছে না, তারা দুর্গাপুরে আছে, তারা সিটি সেন্টার থেকে ধরা পড়ছে। আমি যেটা আপনাকে বলতে চাইছি যে আজকের ডেটে আপনি যেটা বললেন যে ক্রাইম এগেনস্ট প্রপার্টি, ক্রাইম এগেনস্ট বডি কমে গেছে, এখন যা কিছু হচ্ছে সাইবারের উপরে বেশি হচ্ছে, ফোনের উপরে বেশি হচ্ছে, অথচ এইটাকে আর মানে গুরুত্বটার জায়গাতে সাইবারের গুরুত্বটাকে আমার মনে হয় যে যতটুকু দেওয়া উচিত ততটুকু দেওয়া হচ্ছে না, বা যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখন আনা হয়নি আমাদের জেলায় বলে অনেকে লোকে রিকভারিটা পাচ্ছে না। না, আমি আপনাদের প্রথমেই বলি, দেখুন সাইবার সেল আমাদের 22 সালে যা রিকভারি করেছিল, 23 সালে আমাদের রিকভারি ছিল সারা বছরে 1,69,00,000। এখনো পর্যন্ত আমাদের রিকভারি হয়েছে 1,82,00,000, এবং 50 থেকে 60 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে সুন টু বি রিকভার্ড। আর যেটা বলছেন হয়তো তাড়াতাড়ি করা উচিত, বাট আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে অনেক বড় করেই রেডি হচ্ছে। I4C জাতীয়ভাবে ন্যাশনালভাবে I4C তৈরি হয়েছে। আচ্ছা, তার জন্য প্রত্যেক স্টেটে সাইবার ক্রাইম উইং CCW তৈরি হয়েছে, যার চার্জে আমাদের এডিজি সাহেব আছেন, 3 জন ডিআইজি আছেন, প্রচুর ইন্সপেক্টর আছেন, তারা স্পেশালি তারা কেসগুলো সুপারভাইজ করছেন। অনেক ক্রাইম ক্রিমিনালস ধরা পড়ছে। আগে কি ছিল, একটা থানা একটা জায়গায় ক্রাইম হলে থাকতো, এখন সেটা এমন মানে প্রসেসে হচ্ছে যে সেন্ট্রালি সেটা পুরো পাওয়া যাচ্ছে, আচ্ছা জানা যাচ্ছে একদম। কোনো আসামি ধরা পড়লে ভুবনেশ্বরে সেটা জানতে পারছে, রাজস্থান হরিয়ানায় ধরা পড়লে জানতে পারছি আমরা। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, হয়তো যে সাময়িকভাবে কিছুটা সাধারণ অসুবিধা হচ্ছিল, আমার ধারণা খুব তাড়াতাড়ি অসুবিধাটা মিটে যাবে, থাকবে না। আচ্ছা, মানে মানে এই ব্যাংক অথবা এই যে আপনি ক্রিপ্টোকারেন্সি বললেন, এইটার ছাড়া মানে আর্থিকভাবে আর কিভাবে এরা মানে প্রলোভন দিতে পারে? যেমনি একটা শুনেছি টাওয়ার বসানোর নিয়ে কিছু হচ্ছে, অন্যান্য আর কি প্রলোভন এরা পাবলিককে দিচ্ছে, দিয়ে মানে নিজেদের ট্র্যাপে ফেলছে? একটা হচ্ছে জব, হ্যাঁ জব, চাকরি দেবার নাম করে অনলাইনে দেখবেন বলছি ইনভাইট করছে, তারপর থেকে রেটিং দেবার ব্যবস্থা করছে, ঠিক, এইটা এক ধরনের প্রলোভন। আপনার টাওয়ার বসানোর নাম করে ফোন আসবে, জেনে রাখবেন কোনো কোম্পানি কখনো টাওয়ার বসায় বা ফোন করে বলে না, টিআরআই তাই বলছে, একদম টাওয়ার বসানোর নাম করে আসবে। এছাড়াও আপনার
আরো অনেক কিছু আছে ব্যাংকিংয়ে, হ্যাঁ, অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে তো আপনারা প্রচার করছেনই। হ্যাঁ, একটা আমরা আপনার সঙ্গে কথা বলার সময় জানতে পারলাম যে সোশ্যাল মিডিয়াকে তারা ভীষণভাবে ইউজ করছে একদম। তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে সাইবার ক্রাইম কিভাবে জড়িত আছে আপনাদের হিসাবে? তারপরে তো আমাদের কথা আমরা বলছি। সোশ্যাল মিডিয়া নিয়ে যে ক্রাইমগুলো হয় এগুলো সাইবার ক্রাইম বলেই দেখা হয়। আচ্ছা, যেমন ধরুন এখানে আমি জয়েন করার পর একটি কেস পেয়েছিলাম, নাম বলছি না, ক্লাস 12 স্টুডেন্ট তার বান্ধবীর একটি ছবিকে মর্ফ করে অ্যাপের মাধ্যমে গিয়ে সেটা মেয়েটিকে আনড্রেস করায়, মেয়েটিকে পাঠিয়ে মেয়েটিকে এক ধরনের ব্ল্যাকমেল করায় অনলি 5,000 রুপিস। আচ্ছা, আমরা সেটা ধরি, অ্যারেস্ট করি। এর জন্য সব থেকে সহযোগিতা দরকার হয় আমেরিকার মেটা, যেটা ইনস্টাগ্রাম ফেসবুকটাকে দেখে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আপনার প্রায় আপনি দেখতে পাবেন ফেসবুকে আপনার প্রোফাইল সেকেন্ড খুলে গেছে, ফেসবুকে হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়নি, আপনার ছবি নিয়ে অন্য প্রোফাইল খোলা হয়েছে। আচ্ছা, খুলে দেখবেন মেসেঞ্জার থেকে তার যত বন্ধু আছে রিকোয়েস্ট যাচ্ছে, কি খবর, কেমন আছেন, হাউ আর ইউ, হাই, कैसे है, এই করতে করতে একটা টাকা চাইছে, हम थोड़ा परेशानी में है, थोड़ा पैसा भेजिएगा। বড় বড় সাহেবদেরকে নিয়ে হচ্ছে এটা। হ্যাঁ, এতে আপনাদের প্রথমত হচ্ছে যখনই আপনারা জানতে পারবেন যে আমার প্রোফাইল কেউ খুলেছে, প্রথমেই হচ্ছে প্রোফাইলের উপরে দেখবেন ফেসবুকের 3টে ডট থাকে, ডটে যাবেন, ওটাকে রিপোর্ট ক্লিক করতে হবে। যত সংখ্যায় করবেন, মানে 100, 150, দেখবেন প্রোফাইলটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। আচ্ছা, আর নিজের ফেসবুকে একটা পোস্ট করে দেবেন যে আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার প্রোফাইল খুলে। প্রাক্তন মানে বর্ধমান জেলার এসপি সাহেব কুনাল আগরওয়াল, হ্যাঁ, উনি আমার ফ্রেন্ডের মধ্যে ছিলেন। ওনাকে দেখছি একদিন সকালবেলা বলছেন যে আমার হ্যাক হয়ে গেছে এবং আমার নামে কেউ টাকা চাইছে। আমরা এটা দেখলাম, এটা ইনস্ট্যান্টলি জানিয়ে দেবেন। অ্যাটলিস্ট অনেকেই আছে দেখবেন আপনার ডিগনিটির জন্য বা কিছুর জন্য অনেকে দেখবেন বলতে পারবে না যে কি টাকা দেবো কি দেবো না, দেখবেন তার টাকা দিয়ে দেবে। বা দেখবেন ফার্নিচার বিক্রি করছে, আমি আর্মি আছি, আমার ট্রান্সফার হয়ে যাবে দমদম থেকে রাজস্থান, আমি এখনই বিক্রি করব। এরকম কোনো প্রলোভনে পা দেবেন না, এটা আন্তরিক রিকোয়েস্ট, কখনোই পা দেবেন না। আপনারা যেটা করবেন সেটা হলো ইনস্ট্যান্টলি নিজের ফেসবুকে জানিয়ে দেবেন, সবাইকে বলে দেবেন এরকম কিছু হয় না। আর আমি আপনাকে এটা একটু স্পেসিফিক, যেহেতু এটা আমাদেরও বিষয়, জানার ইচ্ছা আছে এবং লোককে জানাবারও ইচ্ছা আছে। সোশ্যাল মিডিয়াতে মূলত যে ক্রাইমগুলো যেগুলো হয় আপনাদের কাছে, যেগুলো আমরা জানতে পারলাম, প্রথম হচ্ছে ফেক নিউজ আপলোড, এটা নিয়ে একটা বিস্তারিত চর্চা আমরা করব। একটা হচ্ছে হানি ট্র্যাপ, তৃতীয় হচ্ছে সাইবার বুলি, চতুর্থ হচ্ছে স্টকিং, পঞ্চম হচ্ছে ফেক অ্যাকাউন্ট নট হ্যাক, আর সিম্প্যাথি ফ্রড, আর ফটো ও ভিডিও আপলোড। আপনি সিম্প্যাথি ফ্রডের কথা বললেন, ফেক অ্যাকাউন্টের কথা বললেন, স্টকিংটা খুব দরকার আলোচনা করার, কেন এইটা একটা মারাত্মক ব্যাপার এখন আজকালকার দিনে। এবং যেটা হচ্ছে হানি ট্র্যাপ, এটা মানুষকে বোঝাতে হবে যে এই হানি ট্র্যাপটা কি। তারপরে আমরা এই আপনার ফেক নিউজে আসছি, ওইটাতে আমাদেরও মাস্টারি আছে, আমরাও আপনাদেরকে কিছু সাজেশন দেব। এই হানি ট্র্যাপটা কি আপনি ছুঁয়ে গেলেন, কিন্তু এটা একটু বিস্তারিত মানুষকে। হঠাৎ করে দেখবেন রাত্রিবেলা একটা সুন্দরী মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, ঠিক, আপনি অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পর আপনি দেখবেন যে সে আপনাকে চ্যাট করবে, ভালো ভালো চ্যাট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আসার পর সে আপনাকে ভিডিও কল করবে। ভিডিও কলটা আপনি যেই অ্যাকসেপ্ট করবেন, আপনি দেখবেন উল্টো দিকে একজন মহিলা, সুন্দরী মহিলা কথা বলছে, তারপর মহিলা হঠাৎ ন্যাকেড হয়ে গেলেন। আচ্ছা, এবং দেখবেন এই ভিডিওটা কিন্তু কনস্ট্যান্ট চলে না, 3-4 সেকেন্ড 10 সেকেন্ড চললো, আবার কেটে গেল, আবার ভিডিও এলো, আবার কেটে গেল, আবার ভিডিও এলো। এই বুঝতে বুঝতে আপনি 4-5 বারের মাথায় আপনি দেখতে পাবেন
যে আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসবে, আপনি একদিকে, সেই নেকেড মহিলা একদিকে, আচ্ছা, এসে বলবে আপনার এই ফ্রেন্ড লিস্ট আছে, এই ফ্রেন্ড লিস্টে আমি সবাইকে ছবিটা পাঠিয়ে দেব, আপনি আমাকে টাকাটা এখনই দিয়ে দিন। এই করতে করতে একটা ইউপিআই স্ক্যানার দেবে। আমরা মেনলি দেখেছি নর্থ ইস্টের, পরে বলছি কারা ক্রাইমটা করে, এই করে করে অনেকে প্যানিকড হয়ে যায় তার মান সম্মানের ভয়ে। আমাদের এরকম উদাহরণ আছে, বিখ্যাত একজন ফিল্ম স্টারের পিএ, তিনি সুইসাইড করেছেন ভয়ে। এবং অনেক ক্ষেত্রে এর ফলে, যেটা আর্মির দিক দিয়ে বেশি হয়, কিছু সিক্রেট ইনফরমেশন বেরিয়ে যায়। এই হানি ট্র্যাপ মেনলি চলে, জেনে রাখবেন, রাজস্থানের ভরতপুর এলাকার কিছু মিলিটারি বেস আছে, কিছু গ্যাং আছে, প্লাস নর্থ ইস্টের ম্যাক্সিমাম ওদিকে হয় এগুলো। আচ্ছা, কোনোভাবেই অজানা অচেনা কোনো কারুর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, পার্টিকুলারলি কোনো মহিলার। দয়া করে কখনো কারুর সাথে ভিডিও কল করবেন না, আননোন কারুর সাথে কোনো ভিডিও কল করবেন না। যদি একটা মানুষ করে দিল, ইগনোর করতে হবে না, ইগনোর করতে হবে, আপনাদেরকে জানাতে হবে না, তাকে কায়দা করে তার ইউপিআই গুলো জেনে নিতে হবে। আচ্ছা, কিসে টাকা দেব, কোথায় টাকা দেবো, একটু বলবেন কোথায় টাকা দেবো। ঠিক, এই ইউপিআই গুলো জানলে অ্যাটলিস্ট, আমাদের তো জানাতেই হবে, তিনি আমাদের যেভাবে হেল্প করতে পারেন, এরকম তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিপিএন বা এদিক ওদিক ইউজ করে হয়, তিনি যেগুলো হেল্প করতে পারেন সেটা হলো ওর কাছ থেকে কায়দা করে আইডেন্টিটি হিসেবে ইউপিআই যে চাইছে টাকাটা, সে আইডি গুলো নিয়ে নিতে হবে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিতে হবে। নিয়ে দয়া করে একটা টাকাও আপনারা দেবেন না, কোনোভাবে টাকা দেবেন না। মানে আপনারা এটাও অ্যাসিওর করুন যে সোশ্যালি মানে তারা ডিফেম হবেন না, মানে যদি কেউ করে ফেললো, মানে তার জন্য, মানে এইটা একটা চক্রান্ত, এইটা আপনাকে ফাঁসাবার জন্য হয়েছে, এইটাই ধরে নিয়ে কিন্তু পুলিশের কাছে জোর রেখে ধরে নেবেন, আমি এনট্র্যাপড হয়েছি, এর মধ্যে কেউ জানলে কোনো অসুবিধা নেই, হতেই পারে, মানে আমি আননোনলি কারো ফোন ধরে নিতে পারি, ধরে নিলে এটা হতেই পারে, সবাই জেনেই গেছে, এটা সিম্পলি ক্রাইম। হ্যাঁ, চিন্তার কিছু নেই, দয়া করে কোনো টাকা দেবেন না, শুধু জেনে রেখে দিন, আর আমাদের জানান, আমরা কতটা কি করতে পারি আমরা দেখে নেব। আচ্ছা, এই স্টকিংটা কি? মিডিয়াটা ফেক নিউজ মিডিয়া, এটা মানে স্টকিংটা যদি একটু বলতেন এক লাইনও, যদি কিছু থাকতো আপনার কাছে, মানে এটা কি কাউকে মানে ইয়ে করা, মানে কারুর সম্পর্কে সতত মানে তাকে ফলো করে, তাকে চেঞ্জ করে, তাকে বিব্রত করার কোনো ব্যাপার, অকারণে মেল পাঠানো, তাকে ডিস্টার্ব করা, তাকে মানে অলওয়েজ আদারওয়াইজ বিজি রেখে দেওয়া। আচ্ছা, আচ্ছা দাদা, এই ফেক নিউজটা কিভাবে আপনারা ঠিক করবেন যে এইটা ফেক নিউজ, এটা আপলোড করা উচিত নয়, এটা আপলোড করা উচিত, এটা ক্রাইটেরিয়াটা, কোষ্টি পাথরটা কি আপনাদের চোখে? তারপরে আমরা বলছি আমরা কিভাবে মিডিয়া করি। দেখুন, সাইবার ক্রাইম ছাড়াও আমাদের যে পার্টটা আছে সেটা হলো সোশ্যাল মিডিয়ার একটা পার্ট আছে। সত্যি আমরা আজকের দিনে খুবই বিব্রত এই ফেক নিউজ নিয়ে। না, মানে এই ফেক নিউজগুলো চলছে কোথায়, তাদের লোকাল স্ট্যান্ডিটা কি? মানে ধরুন ফেসবুকে একটা ফেক নিউজ হলো, প্ল্যাটফর্মগুলো কি, যারা প্ল্যাটফর্মগুলো ইউজ করছে তাদের বোনাফাইডনেসটা কি? ধরুন আমি একটা চ্যানেল করি বা আমি একটা পেপার করি, আমি ধরুন একটা পেপারের সম্পাদক, আমাদেরকে কি করতে হয়, পেপারটার জন্য আগে এসডিও থ্রুতে অ্যাপ্লাই করতে হয়, থানাতে ভেরিফিকেশন হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথমে টাইটেল অ্যাপ্রুভাল দেয়, টাইটেল অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমরা ডিক্লারেশন 7 কপি ফাইল করি, আমাদের পুরো ডিটেলস, প্রিন্টার, ওনার, পাবলিশার, এডিটার, সমস্ত নাম, ঠিকানা, নম্বর দিয়ে আমরা ওটাকে ডিক্লারেশন ফাইল করলাম। সেই ডিক্লারেশনকে একটা উকিল দিয়ে একটা ম্যাজিস্ট্রেটের কাছে অথেন্টিকেট করতে হয়, সেইটা থ্রু এসডিও বিভিন্ন জায়গায় 7টা থেকে 8টা জায়গায় পাঠানো হয়, তারপরে একটা ইস্যু বার করে সেটাকে রেজিস্ট্রেশন করানো হয়। আমাদেরকে অশোক স্তম্ভ দেওয়া দিল্লি থেকে, আগে আরএনআই ছিল, একটা অ্যাপ্রুভাল আমরা পেতাম এবং আমরা তারতে কাগজ করতাম, আমরা সাংবাদিক বলতাম।
আজকে যে সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলো তারা ইউজ করছে তাদের বোনাফাইডনেসটা আপনাদের কাছে কি আছে, পরিচয়টা কি আছে, মানে সেইটা কে করছে আপনি কিভাবে জানবেন? আর যদি কিছু করে ফেলে তাহলে তার কাছে আপনি কিভাবে তাকে লাইবেল করবেন? প্রথমত হচ্ছে আমরা যদি এ ধরনের ফেক নিউজ দেখি বা ফেক কিছু দেখি, আমরা সবার আগে তার যিনি করেছেন বা যিনি ফিক্স আপ করার চেষ্টা করি, তাকে আমরা সবার আগে যোগাযোগ করার চেষ্টা করি। আমরা ক্লিয়ারলি বলি যে ফেক নিউজটা কোথা থেকে সে পেয়েছে, দিয়েছে কেন, আইদার সে ডিলিট করল, অথবা আমাদের এরকমও হয়েছে কিছু ফেক পোস্টের জন্য বেশ কয়েকটা কেসও আমরা করেছি। তবে আমাদের যেটা বেসিক, আমার যেটা বেসিক ধারণা বা আমার নিজস্ব ওপিনিয়নই যদি বলেন, মানে আজকাল এত আপনার চ্যানেল হয়ে গেছে, ইউটিউব বা এই চ্যানেল হয়ে গেছে, আমার মনে হয় গভর্নমেন্ট অফ বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোয়াট এভার, একটা রুলস বা কিছু আসা উচিত। অলরেডি পার্লামেন্টে পাস হয়ে গেছে। আমি আপনাকে বলছি, আপনি বলছেন যে কেউ একটা ফেক নিউজ করলো, আপনি তাকে বললেন কোথায় পেলেন, আপনি ডিলিট করুন। আমার প্রশ্ন হচ্ছে, কেসও করলেন, আমার প্রশ্ন হচ্ছে যে ওর নিউজ করাটার অধিকারটা সে কোথা থেকে পেলো, তার বোনাফাইড। আমার ইচ্ছে হলো যে এই উর্দিটা পড়বো, আমি কি পড়তে পারবো? তার তো একটা যোগ্যতা লাগে, তার তো একটা পারমিশন লাগে। আমি একটা খবর করব, তার জন্য তো একটা প্ল্যাটফর্মে আমার তো একটা বোনাফাইডনেস আছে, আমি তো আমার তো ডিক্লারেশন আছে, আমার তো একটা অ্যাপ্রুভাল আছে। সেই অ্যাপ্রুভালটা কোথায় আর তার ডিটেলসটা আপনাদের কাছে কোথায়? মানে আপনি জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি আজকে ওসি থেকে ইন্সপেক্টর হয়েছেন, তো আপনাকে তো একটা ট্রেনিং করতে হয়েছে, আপনাকে তো পরীক্ষা পাস দিয়ে ওসি হতে হয়েছে। আমাদের যে এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি বলছেন যে ফেসবুকে কেউ একটা খবর করে দিল, আপনি কেউ কমপ্লেন করলো, আপনি একটা স্পেসিফিক কেস করলেন, তাকে বাধ্য করলেন ডিলিট করতে, অথবা আপনি প্রসিডিং করলেন, কিন্তু এই খবরটা কে করছে, তার আইডেন্টিটিটা, তার বোনাফাইডনেসটা বা তার কাছে কিছু অ্যাপ্রুভাল আছে কিনা, সেই জিনিসটা কি আপনাদের কাছে কোনো ডিটেলস আছে? মানে ধরুন আমি একটা ইউটিউব চ্যানেল করি, আমি একটা ফেসবুক করি, আমি একটা আমি করতে পারবো, আপনার ড্রাইভারটা করতে পারবে না, বা আমি করতে পারবো, কোনো এখানকার মাফিয়া করতে পারবে না, এটা কে ঠিক করবে? হু উইল, মানে এটা কে ফাইনালাইজ করবে? মানে এইটা আমি যেটা করছি, আপনার কাজটা তো আপনার ডিজি ফাইনাল করবে, তাই তো? যে আপনি আছেন কিনা, বা ল অফ দ্য ল্যান্ড, আপনি এখানকার যে স্বরাষ্ট্র মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, উনি সাবিত করবে। আমাদেরটা কে করবে? মানে এইটা কে ফাইনাল করবে যে আমি এইটা করতে পারবো? আর যে করছে তার ডিটেলসটা আপনার কাছে কোথায়? না, থাকে না তো। এইটার জন্য আপনারা কি করছেন? অলরেডি লোকসভাতে বিল পাস হয়ে গেছে, এটার জন্য যেমনি আইপিসি চেঞ্জ হয়ে যে নতুন আইন এসছে, সেই রকম আরএনআই চেঞ্জ হয়ে নতুন বিল পাস হয়েছে। মানে কেউ মানে ডেমোক্রেসিতে করতেই পারে। আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেউ করতে পারে, ফেসবুক কেউ করতে পারে, ইউটিউব কেউ করতে পারে, কিন্তু প্রশাসনের তরফ থেকে তার ডিটেলসটা, এই যে একটা ডিক্লারেশনের অথেন্টিকেশন করে তার গোটা ডকুমেন্টেশনটা আপনাদের ডিপার্টমেন্টের কাছে আছে কিছু? আমাদের ডিআইবি আগে ছিল, ডিআইবি কে আমরা পাঠাতাম, এসপি ডিআইবি কে পাঠাতাম, এসডিও কে পাঠাতাম, ডিএম কে পাঠাতাম, কিছু থাকে, আরএনআই কে পাঠাতাম। এত সংখ্যায় হয়ে গেছে, হ্যাঁ থাকা উচিত, হ্যাঁ থাকা উচিত। তার জন্য আপনারা কি করছেন? কারণ হচ্ছে আমি একটা লোকের নামে, আমি বাদল সিং, আপনি বিশ্বজিৎ ঘোষ, আপনি বিশ্বজিৎ মুখার্জি, আপনি পুলিশ অফিসার, আপনাকে সবাই ছেড়ে, আমি মদন সিং, আমাকে অলমোস্ট দুর্গাপুরে সবাই ছেড়ে, আমার এটা অধিকারের মধ্যে পড়ে, তার জন্য আমাকে একটা পারমিশন নিতে হচ্ছে। আমি একটা রেজিস্টার্ড কাগজ, 3টে রেজিস্টার্ড কাগজের আমি এডিটার, আমি করতে পারি, কিন্তু এই কাজটা আমার যে জল দিচ্ছে সেও যদি করে তাতে আপত্তি নেই, তার ডিটেলসটাও তো আপনার কাছে থাকতে হবে। এইটা আপনারা কোনো পারমিশনটা তো আমরা দিই না, পারমিশনটা অন্য অথরিটি, এটা অবশ্যই সবার ভেবে দেখা উচিত।
আমি খবর করব, আমি ইলেকট্রনিক মিডিয়া ইউজ করব, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করব, তার মানে তার অধিকার আছে, আমরা সেই অধিকার নিয়ে কোনো প্রশ্ন করছি না। আমি কাউকে ডিফেম করতে যাব না, আমি যদি করে দিলাম ডিফেম, আমি যদি ডিফেম করে দিলাম, তাহলে কি আপনি, আপনার কাছে কি আছে, আপনি বলে দেবেন ডিলিট করো, বা আপনি 507 ডিফরমেশনে মামলা করে দিলেন, কিন্তু ওই লোকটার যে যোগ্যতা আছে কিনা বা ওই লোকটার কোনো ডিটেলস আপনার কাছে থাকার কথা, নিয়ম মাফিক আমরা যদি করি তাহলে আমাদেরকে আপনাকে দিতে হয়, নিয়ম আছে এটা। 7 কপি ডিক্লারেশন ফাইল করতে হয়, একটা মিডিয়া করতে গেলে 7 কপি ডিক্লারেশন ফাইল করতে হয়, এবং ওইটা ম্যাজিস্ট্রেটের কাছে অথেন্টিকেট করাতে হয় এসডিওর অফিস, এবং থ্রু এসডিও আপনার কাছে কপি যাওয়ার কথা। আপনার তখন আপনার কাছে থাকবে যে হ্যাঁ এক্সপ্রেস নিউজ, ও এটা হচ্ছে মদন সিং, এর ঠিকানা হচ্ছে বেঙ্গল অম্বুজা, এর এডিটর হচ্ছে এই, পাবলিশার হচ্ছে এই, অনার হচ্ছে এই। অলওয়েজ কোনো কেসে এডিটর এবং পাবলিশার ইজ ইকুয়াল রেসপন্সিবল। এই যে আরএনআইয়ের যে নিয়মগুলো ছিল, এই ডিটেলসগুলোর জন্য আপনারা কেন, তাহলে অটোমেটিক কমে যাবে এটা। মানে এই যে ফেক নিউজ প্লাস হচ্ছে যে এই যে ফেক নিউজ, আমাদেরও তো বেইজ্জতি হচ্ছে। এটা নিয়ে সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন ভাবছে, আমরা যতটা পারছি অ্যাকশন নিচ্ছি, দেখছি, আমরা করার চেষ্টা করছি। এটা নিয়ে অবশ্যই সরকার বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই এটা নিয়ে ভাবছে, অবশ্যই ভাবছে, এবং সত্যি এটা কন্ট্রোল হওয়া উচিত। আমরাও বিশ্বাস করি কন্ট্রোল হওয়া উচিত। তাহলে সমাজে অনেকের ক্ষেত্রে অনেকে ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, সোশ্যাল মিডিয়া না যে কেউ ইউজ করতে কি আছে, ব্যক্তিগত রিভেঞ্জ নেওয়ার জন্য, ব্যক্তিগত এ করার জন্য এগুলো ইউজ করে। হ্যাঁ, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে জানতে চাইছিলাম, যেটা রিলেটেড আমার মনে হয়েছে আলোচনা করা দরকার, সেটা আপনার সঙ্গে আলোচনা সেদিনকেও হচ্ছিল। আমার কথা হচ্ছে যে ধরুন এই যে জামতাড়া গ্যাং, হ্যাঁ, আমরা মাঝখানে শুনলাম যে দুর্গাপুরে সিটি সেন্টার থেকে জামতাড়ার একটা গ্যাং ধরা পড়েছে। এটা শুধু দুর্গাপুর ক্ষেত্রে না, ওভারঅল আমরা যেটা জানতে চাইছি, যেটা নিয়ম অন্যান্য রাজ্যে যেটা নিয়ম হচ্ছে যে ধরুন আমার এই 3 তলা বাড়ি আছে, আমি 1 তলাতে থাকি, 2 তলা আমি ভাড়া দিয়ে দিলাম। আমি যখন ভাড়া দিচ্ছি তখন আমার এই দায়িত্ব, যেমনি আমি যদি ডিএমসিতে কোনো পারমিশন করতে যাচ্ছি তখন মানে সিঙ্গেল উইন্ডোতে সমস্ত পারমিশন আমার হয়ে যাচ্ছে অটোমেটিক। আমাকে এইটা ভরলে এইটা ভরলে এইটা ভরলে একসঙ্গে লাইট জল অমুক দিলে আমার এটা পারমিশনটা হচ্ছে। ভাড়াটিয়াদের ক্ষেত্রে কি হচ্ছে যে ধরুন এটা নিয়ম আপনারা করছেন না কেন, বা এটাকে ইমপ্লিমেন্ট করছে না কেন, যে যে ভাড়াটিয়া আছে তার আইডেন্টিফিকেশনটা থানাতে জমা দিতে হবে এবং থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে তাকে বাড়ি ভাড়া দিতে হবে। এইটা যদি হয় তাহলে আমার মনে হয় যে আপনাদের অনেকটা সুবিধা হবে, কেন অপরিচিত গাড়ি অপরিচিত লোক আমরা অনেক দেখছি, আমরা বুঝতে পারছি। নিয়ম অলরেডি সরকারের কাছে আছে, মানুষ যদি নিজে সচেতন না হয়, আমার টাকার দরকার আমি থাকি না, যাকে পারলাম ভাড়া দিয়ে দিলাম। নিয়ম হচ্ছে যখনই ভাড়াটিয়া আসবে তার প্রপার আইডেন্টিফিকেশন, আধার কার্ড, প্যান কার্ড এগুলো নিয়ে একটা কন্ট্রাক্ট পেপার করতে হয়। ঠিক, কন্ট্রাক্ট পেপারে 2 কপি ওনার প্লাস টেন্যান্টের কাছে থাকে, একটা যায় স্থানীয় প্রশাসনের কাছে, ছবি সমেত, হ্যাঁ ছবি ডকুমেন্ট সমেত, আমি একে ভাড়া দিয়েছি অমুক তারিখ থেকে কন্ডিশনে ভাড়া দিয়েছি, দিস ইজ হিজ আইডেন্টিফিকেশন। লোকাল থানার একটা পার্ট থাকে যেখানকার ছেলে সেখানকার সিএ ভেরিফিকেশন করে নেওয়া যে সে ক্রিমিনাল না ভালো লোক কি আছে। আর সেকেন্ড পার্ট যায় লোকাল মিউনিসিপ্যালিটির কাছে। মোট 4টে পার্ট হয় এটা। মানুষ যদি সচেতন না হন তাহলে কি হয়, কোনো বিল্ডিং বা কোথাও যদি এরকম ধরা পড়ে তাহলে ওই বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে মালিকও কিন্তু অপরাধে সমানভাবে ভাগিদার হবেন। কিন্তু এই অ্যাওয়ারনেসটা তো আপনাদের হচ্ছে না, মানে আমি আপনার সাইবারের ব্যাপার বলছি না, লোকাল থানা থেকেও এটা বাধ্য, এটা আপনাদের এখন যে যে জায়গাতে ক্রাইমটা দীর্ঘদিনের ইমপ্লিমেন্ট করছে না, ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমি আপনাকে সিটি সেন্টারে 25টা বাড়ির ঠিকানা দিতে পারি যাদের অপরিচিত ঝাড়খণ্ডের গাড়ি লেগে থাকে, তাদের ডিটেলসগুলো থানাতে হয়তো নেই, এমনও হতে পারে। আমার বক্তব্য হচ্ছে এটা ম্যান্ডেটরি করা হচ্ছে না কেন? এটা ম্যান্ডেটরি আছে, মানে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য এটা করছে না, যখন বিপদে পড়বেন তখন বোঝা যাবে। আর লোকাল প্রশাসন নিশ্চয়ই দেখছে, নিশ্চয়ই দেখবে ব্যাপারটা, এরপরে যাতে
প্রপারলি দেখা যায়। সাইবার নিয়ে আমরা শেষ করব, তারপরে আপনি একজন অভিজ্ঞ পুলিশ অফিসার, অনেক কথা আছে সাইবার নিয়ে আপনার কিছু, আর যদি মানুষকে কিছু বলার থাকে আপনি বলে দিন। তারপরে একটাই আপনাদের কাছে আবেদন যে নিজেরা লোভ সংবরণ করুন, নিজেরা ভালোভাবে থাকুন, অজানা অচেনা কারোর কাছে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, এবং যাই হোক বিপদ হোক যাই হোক সঙ্গে সঙ্গে সাইবার থানায় জানান। নিজেরা টাকা মানুষজনকে দেওয়ার পর থানায় গিয়ে যেভাবে বলেন আপনারা আমার টাকাটা ফেরত দিন, ফেরত কেন পাচ্ছি না, সেটা না ভেবে টাকাটা যাতে যখন চলে যাবে তাড়াতাড়ি আপনারা জানান। জানানোর পরে টাকাটা আটকালে কোর্ট অর্ডার হয়, একটা নিয়ম জেনে রাখবেন প্রত্যেককে বলছি, টাকা আপনার আটকে গেলেই যখনই অফিসার বলবে কোর্ট থেকে যত তাড়াতাড়ি অর্ডার করে ব্যাংকে পাঠানো যাবে তত তাড়াতাড়ি আপনার টাকা ফিরবে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে একটা বড় লস হয়েছিল আসানসোল কোর্ট যখন স্ট্রাইক হয়েছিল, আমাদের টাকা আমরা আগে আটকেছি, কিন্তু কোর্ট অর্ডার পরে যাওয়ার জন্য আমাদের প্রায় মোর দ্যান 20 লাখ পাবলিক পাইনি। তাই যাই হোক সহযোগিতা করুন, সঙ্গে থাকুন, দেখবেন আপনাদের অনেকটাই উপকার হবে। কিন্তু যেটাই করার খুব তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, দেরি করবেন না। আর আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এনসিআরপি বলে একটা পোর্টাল আছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড পোর্টাল। কিছু হলে আপনি ঘর থেকেই ঢুকবেন, সেই পোর্টালে আপনি যখনই ঢুকবেন তখনই আপনি দেখতে পাবেন সেই পোর্টালে একটা সিটিজেনশিপ কলাম আছে। সেই কলমে গিয়ে 200 ওয়ার্ডের মধ্যে নিজের অভিযোগটা লেখার থাকে। এই পোর্টালে আপনি সঙ্গে সঙ্গে করবেন। তাছাড়াও হচ্ছে 1930 বলে একটা নাম্বার আছে, যাই হবে সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন। আমাদের হেডকোয়ার্টার সিসিডব্লিউ যে আছে সল্টলেকে, ওনারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেবে, হোয়াটসঅ্যাপে ডিটেল পাঠাবেন। ডিটেল পাঠালে দেখবেন আপনার টাকা যত তাড়াতাড়ি আটকাবে তত তাড়াতাড়ি সুবিধা হবে। আর যেটা ব্যাপার হচ্ছে নিজেরা প্যানিকড হবেন না, কখনো প্যানিকড হবেন না, কোনো কিছুতে প্যানিকড হবেন না। জেনে রাখবেন যেটা হচ্ছে ক্রাইম কমব্যাট করার সব জায়গা আছে, সব থেকে বড় কমব্যাট করার জায়গা হচ্ছে আপনাদের সচেতনতা। কখনো আপনি বা আপনারা কখনো কিছু আপলোড করবেন না, কোনো অবসিন মেটেরিয়াল ওয়েবে আপলোড করবেন না। আপনার লগ ইন আইডি আইপি আমরা পেয়ে যাব, তাতে 67 আইটি একটা আমরা কেস করতে পারবো। নিজের কখনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট পিকচার আপলোড করবেন না, সেই পিকচার নিয়ে ক্রিমিনালরা আপনাকে ব্ল্যাকমেল করবে। কখনো কারোর সাথে ভিডিও কল করবেন না। কনফিডেন্সিয়াল ইনফরমেশন কখনো, আপনারা অনেকে ফেসবুক ভালোবাসেন, সবাই বেড়াতে যাচ্ছেন, এই করছেন ওই করছেন, কিন্তু কখনো কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন কখনো শেয়ার করবেন না। যেমন আপনার ভোটার কার্ড ডিটেলস, আধার কার্ড ডিটেলস, কলেজ আইডি, প্যান কার্ড, এগুলো কখনো শেয়ার করবেন না। আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে, এরকম কখনো কিছু শেয়ার করবেন না। আমরা ভোটের আগে পরে দেখেছি বেশ কিছু কমিউনাল পোস্ট হয়েছে, এগুলো কখনো করবেন না। বীরত্ব দেখাবার থাকলে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, কাজে আসুন। ফেসবুকে বিপ্লব ঘটিয়ে লাভ নেই। ঠিক, আপনারা বীরত্ব দেখালে ওভাবেই বীরত্ব দেখান, দেখবেন ভালো থাকবেন। আর বন্ধু বান্ধবদের নিয়ে পোস্ট করাও একটু কন্ট্রোলে রাখবেন। আর বারবার বলছি, এখন যে ইনভেস্টমেন্ট স্ক্যাম হচ্ছে, আর আরেকটা ক্রাইম খুব হয় আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কুরিয়ার ডিসপ্যাচ। আচ্ছা, কুরিয়ার যখন আসে দেখবেন স্যার আপনার কুরিয়ারটা হচ্ছে ওটিপিটা দেবেন। ওটিপি আপনি তখনই দেবেন যখন বাড়ির কাছে, বাড়ির মধ্যে সে আসবে তখনই ওটিপি দেবেন। আচ্ছা, এছাড়া কখনো ওটিপি শেয়ার করবেন না, এবং বালটা হাতে নিয়ে ওটিপি দেবেন। হ্যাঁ, তাছাড়া কখনো শেয়ার করবেন না। অ্যাকচুয়ালি জামতারা আগে ঢুকে আপনাকে ইলেকট্রিসিটি বলে বা আপনার অন্য কিছুর মাধ্যমে জামতারা ক্রাইমটা করাতো। এখন আপনারা নিজে পা বাড়িয়ে ক্রাইম করছেন। ইটস ভেরি আনফর্চুনেট যে যারা ক্রাইমে ভিকটিম হচ্ছেন তার 96 থেকে 7% হচ্ছেন হাইলি এডুকেটেড। আচ্ছা, তারা সব জেনে হচ্ছেন, লোভে হচ্ছেন। আমাদের লাস্ট হাইয়েস্ট কেস যেটা করা হয়েছে, ইটস মোর দ্যান 1 CR। আচ্ছা, তিনি একজন সিনিয়র ব্যাংক ম্যানেজার ছিলেন, রিটায়ার করেছেন ইনভেস্টমেন্টে।
ওনার মিসেসের কথাটা বলছিলেন আপনি। হ্যাঁ, এবং লাস্ট যে ক্রাইম আমরা পেয়েছি রেকর্ড করব, হি ইজ অ্যান আইআইটি স্টুডেন্ট, সি ইজ অ্যান আইআইটি স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট করছেন ফিজিক্সে। তাকে ফোন করা হয় যে সিবিআই থেকে বলছি, তাকে ব্ল্যাকমেল করা হয়, সে ব্যাংকে গিয়ে চেক পর্যন্ত দিয়ে দেয়, ফোনটা কানে ধরে রেখে, তাকে ভয় খেয়েছে কেস হয়েছে বলে। ব্যাংকে গিয়ে একবার যদি বলতো, থানা পেরিয়ে ব্যাংকে গেল যে বলতো এটা একটা হচ্ছে, তা ক্রাইমও হতো না, টাকাও যেত না। কখনো ভয় খাবেন না, কেউ কিছু করতে পারবেন না। যদি ফোনে কেউ বলে, স্ট্রেট দুটো ওয়ার্ড, আপনার যা করা আছে আপনি করুন, যদি অ্যারেস্ট করার থেকে আমাকে বাড়িতে এসে অ্যারেস্ট করে নিয়ে যান, ঠিক ক্ষমতা থাকলে দেখে নেব। পুলিশ কখনো আপনাকে কল করবে না, নর্মালি পুলিশ কল করে বলবে এই ব্যাপার আছে, যদি পারেন দেখা করে যান, এসে দেখা করে যান, আপনার এই ব্যাপার আছে, অথবা আপনি ওভার টেলিফোনে কথা বলে নিন। কখনো পুলিশ আপনার কাছে এভাবে ভয় খাইয়ে বিয়ে করে টাকা চাইবে না। আর কিপ ইন মাইন্ড ওয়ান থিং, আপনারা যে কথাবার্তা বলেন, ফেসবুকে যে পোস্ট করেন, কোনো ভিডিও অডিও, আপনাদের সন্তান বা তার এআই ওটা অনেক সময় পেয়ে যায়। দেখবেন ফোন আসবে, বলবে আপনার ছেলে আমার কাছে কিডন্যাপড হয়ে আছে, আমি ইন কাস্টোডিতে আছে, আই নিড সাম র্যানসাম। আপনাকে ছেলের ভয়েসটাও শুনিয়ে দেবে, সন্তানের ভয়েসটাও শুনিয়ে দেবে। এইটা শেষ করার আগে এইটা আরেকবার আপনাকে, এই যে এআই, হ্যাঁ, এইটা আগামী দিনে, মানে আমরা খুব ভাগ্যবান যে এই প্রজন্ম আমরা আজকে মানে সবকিছু আমরা নিজেরা করছি। আগামী দিনে তো গোটা পৃথিবীতে রোবোটিক এবং এআই এর হাতে যেতে শুরু করছে। এর চ্যালেঞ্জগুলো কি হতে পারে? কেন লাস্ট ইলেকশনেও আমরা দেখলাম যে এআই এর ভয়ঙ্করভাবে দুরুপয়োগ হয়েছে। মানে এমন লোকের মানে পুরো গোটা সিস্টেমটা দেখাচ্ছে, যিনি ধরুন মুখ্যমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, এইরকম করে মনে হচ্ছে। এটার সম্পর্কে একটু যদি বলেন। এআই কমব্যাট করা নিয়ে আমাদের যেমন ক্রিপ্টোর উপর ক্লাস হচ্ছে, তেমনি আস্তে আস্তে এআই কমব্যাট করা নিয়ে স্পেশাল আমাদের ক্লাসও শুরু হচ্ছে। এখন এআই ক্রিপ্টোটাও সাথে বলে দিন একটু। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সিটা কি? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভার্চুয়াল কয়েন। আচ্ছা, যেটা মানে মূল্য আগে থেকে কমে গেছে, বাট যেটা আপনার বিভিন্ন রকম বিটকয়েন আছে, বিভিন্ন কিছু আছে, সেগুলো হয়। এই ভার্চুয়াল কয়েনের মজা হচ্ছে, এটা আপনার যদি কেউ ভাঙায় বা কিছু করে, ক্রিপ্টো এক্সচেঞ্জ যেটা বলা হয়, সেটা ট্র্যাক করা যায় না। আচ্ছা, এবং বিদেশিদের কন্ট্রোলেই আছে। আচ্ছা, ক্রিপ্টো ক্রাইমটা এখন খুব আমাদের কাছে হচ্ছে, টাকা নিচ্ছে, ক্রিপ্টোর মাধ্যমে টাকাটা গিয়ে আইএনআর এ চলে আসছে। আচ্ছা, আর এআই এর কথাটা যেটা বলছিলেন, এআইটা সত্যিই চ্যালেঞ্জিং আমাদের কাছে। এআই যে ক্রাইম যেগুলো মানে হবে ভবিষ্যৎ এক্সপেক্ট করেই নিচ্ছি আমরা, সেই অনুযায়ী আমাদের আলাদা করে কোর্স বা আলাদা করে স্টার্ট হচ্ছে কমব্যাট করার জন্য। সবার আগে পাবলিককে সহযোগিতা করতে হবে। আচ্ছা, আমি ভেঙে গেলে হবে না। আমরা আজকে মূলত সাইবার ক্রাইমের উপরে প্রোগ্রাম করব বলে ঠিক করেছিলাম, কিন্তু আমরা ইনি সাইবারের এখন ধরে নিন সাইবার আইসি ইনচার্জ এডিপিসি আসানসোলে আছেন, কিন্তু ইনি একজন দুধে পুলিশ অফিসার এবং আমাদের বহুত পুরনো পরিচিত দাদার মতন। তা আমার একটা জিনিস আরও জানার ইচ্ছা আছে, যদিও পিসিআর থেকে বলা হচ্ছে সময় শেষ হয়ে গেছে, কিন্তু লোভ তো মানে পাওয়া গেছে যখন, একটু জানতে চাই দাদা, এটা সাইবারের সঙ্গে রিলেটেড আছে কি আমি জানি না, কিন্তু এখন যেটা হচ্ছে সাম্প্রতিককালে দেখা গেল যে সুবোধ সিং বলে একজন আসামিকে আসানসোল কোর্টে তোলা হলো, এখন ব্যারাকপুরে নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে এখন এই মোবাইলের মাধ্যমে যে ক্রাইম এগেনস্ট প্রপার্টি, লুট, ডাকাইটি, এই যেগুলো হচ্ছে, এইগুলোর ভূমিকাটা তো আগের থেকে অনেক বেড়ে গেছে ফোনে। এটাকে ডিটেকশনের জন্য আপনারা কি করছেন? মানে ক্রাইম এখন পুরো চেঞ্জ, এখন পুরো চেঞ্জ। আগে 4টে ডাকাত এলো, ব্যাংকে ডাকাতি করলো, চলে গেল। এখন বেউর জেলে বসে ওইখান থেকে ফোন করে অপারেট করে লোকে টাকা পৌঁছে দিচ্ছে। এই সার্ভেলেন্স ব্যাপারটা কি, ফোনে এক্সটোরশনটা কিভাবে হচ্ছে, এবং এইটাকে কিভাবে প্রতিহত করার প্ল্যানিং আপনাদের কাছে আছে, এবং এইটার সঙ্গে কোনোভাবে সাইবার রিলেটেড কি নয়? একদমই সাইবার রিলেটেড এর সঙ্গে। হ্যাঁ, মানে ফোনের মাধ্যমে ক্রাইম যেরকম হচ্ছে, ফোন যে কোনো সাইবার ক্রাইম শুরু হয় ফোনে, শেষ হয় ফোনে। আচ্ছা,
যে কোনো ফিনান্সিয়াল ফ্রড শুরু হয় অ্যাকাউন্ট, শেষ হয় অ্যাকাউন্টে। ঠিক। ফোনের মাধ্যমে ক্রাইমও যেরকম হচ্ছে, ফোনের মাধ্যমে ডিটেক্টও হচ্ছে, আচ্ছা, ফোনের মাধ্যমে পানিশমেন্টও হচ্ছে। ঠিক। রানীগঞ্জ ক্রাইমটায় যত মনে পড়ছে সেনকোগুলোর ডাকাতিটায় স্পটে কোনো ফোন ইউজ হয়নি। আচ্ছা, যা হয়েছে আগে পরে। সাইবার কেন রিলেটেড, যে একজন তো ইনজিওর্ড অবস্থায় অ্যারেস্ট হলো, বাকি যে অ্যারেস্ট হলো আসানসোল এডিপিসির চরম তৎপরতার সঙ্গে অ্যারেস্ট করেছে। একটা জায়গায় গিয়ে কিছুটা থমকে গেল ইন দ্য সেন্স, মানে নর্মাল কোনো ম্যানুয়াল সোর্স বা রিসোর্স কিছু পাওয়া যাচ্ছিল না। অনারেবল সিপি স্যার ইনস্ট্রাকশনে আমাদের টিম, সাইবার টিম ডিডির সঙ্গে একসঙ্গে মার্চ করে দের ইজ এ টেকনিক, আপনার কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢুকে সাইবার সেখানে ফিক্স আপ করে দুজন আসামিকে অ্যারেস্ট করতে গাইড করলো। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ, তারা কিন্তু কোনো ফোন নেই। আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়া অনলি ইনস্টাগ্রাম অ্যান্ড দেয়ার মেল আইডি। আচ্ছা, এটা কমপ্লিটলি আমাদের ইনভেস্টিগেশন ব্যাপার। একজন শিলং থেকে অ্যারেস্ট হলো, দিল্লি থেকে অ্যারেস্ট হলো। আচ্ছা, এবং মানে আমরা সো হ্যাপি যে ক্রিমিনালরা কোথাও ভুল করে। আমি নিজেও C1 রেডে গেছিলাম একটা, এবং এটা খুব আনফর্চুনেট ব্যাপার যে লোকাল এসটি প্রচুর হেল্প করলো, এই জায়গায় ব্রেক করতে পারলো না। গ্রামে ছিল একটা ক্রিমিনাল, বাট অন্যদিকে আমরা রেড করলাম, সেই দিকে ছিল। একটাই ক্লু ছিল, তো একটা মেল আইডি, আর কিছু ক্লু ছিল না। আচ্ছা, তাই যাই ভুল করুক, ফোন থাকার জন্য হয়তো ক্রাইমটা হচ্ছে, কিন্তু ফোন থাকার জন্যে আগে দেখবেন দাদা, আগে ক্রাইম হলে না বেরিয়ে চলে যেত, ম্যানুয়াল সোর্সে কোথায় গেল, কে করতে পারে খুঁজতে হতো। এখন যে ডিটেকশনটা হচ্ছে, পারফেক্ট ডিটেকশন হচ্ছে এবং উইথ এভিডেন্স ডিটেকশন হচ্ছে। ঠিক। আর এখন তো লোকেশনও ট্র্যাক করা যাচ্ছে। লোকেশন তো করা যাবেই, এছাড়াও আপনার মেল আইডি, আইপিডি, আপনার অ্যানালিসিস, অনেক কিছু অ্যানালিসিস আছে যেগুলো স্পেশালাইজ টিম আছে। থ্যাংক গড যে আসানসোল সাইবার টিমের খুব ভালো ভালো অফিসার আছে, খুব এফিসিয়েন্ট, প্রচুর কাজ হয় দাদা। না কাজ হলে এই কদিনে আমরা প্রায় 2 কোটির কাছাকাছি রিকভারি করতে পারতাম না। আর অ্যারেস্ট আপনার আগে যে অ্যারেস্ট ছিল, এবার অলরেডি অ্যারেস্ট তা প্রায় ট্রিপল হয়ে গেছে আমাদের। আর জামতার এখন মোটামুটিভাবে খালি সব চলা হয়ে গেছে। দেখা যাক যেটা চলছে, ফেডেক্স স্ক্যাম আর ইনভেস্টমেন্ট স্ক্যাম চলছে। মানে ভারতের বাইরে ওরা করছে কি, এমন কান্ট্রিগুলোকে চুজ করছে যাদের সঙ্গে আমাদের ট্রিটিটা নেই। ঠিক। যে কারণে ওটা আর পাওয়া যাচ্ছে না, বাট অনেকটাই ডিটেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা এই দুর্যোগের মধ্যে আসানসোল থেকে বিশ্বজিৎ দা এলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং এইটুকুনি বলতে পারি যে সাইবার যেই রকম সোশ্যাল মিডিয়া শুধু কার্স নয়, ব্লেসিংও পুলিশের কাছে। এই যে একটা আপনি কিভাবে ইউজ করবেন, এইটা মানে হর সিক্কে কে দো পেহলু হতে হ্যাঁ, আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। ফেসবুক, ইনস্টা, এটা সোশ্যালি মানুষের সঙ্গে জুড়ে থাকার জন্যও যেরকম দরকার, আবার এটা মিসইউজ করলে যে একটা আপনি এই সার্ভেলেন্সে আছেন, আপনি প্রশাসনের চোখে আছেন, আপনি কিন্তু ট্র্যাক হয়ে যাবেন, আপনি কিন্তু ধরা পড়বেন। এইটা যেই রকম আপনাদেরকে মাথায় রাখতে হবে, সাইমনটেনিয়াসলি এটাও মাথায় রাখতে হবে যে যদি একটা ভুল হয়ে গেল, যদি কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটে গেল বা কোনো ট্র্যাপে আপনি পড়ে গেলেন, আপনি কিন্তু সরাসরি থানার সঙ্গে যোগাযোগ করুন, অফিসারদেরকে কমপ্লেন করুন। ভুল করবেন না, কোনো ধরনের নিজেকে দোষী মেনে বা ব্ল্যাকমেইলড হবেন না, এই বলে আরেকবার আমাদের এবং আপনাদের বেঙ্গলের মধ্যে দেখুন আসানসোল সাইবার এডিপি সাইবার সবথেকে টপে আছে। না, আপনি টপে থাকার কথা, কারণ হচ্ছে যে আপনাকে আপনার যেগুলো বললেন দাদা সেগুলো ভালো করে মন দিয়ে আপনারা দেখে নিন। হ্যাঁ, এইগুলো একটু করুন এবং প্যানিকড হবেন না, কোনো ভুল স্টেপ নেবেন না। ঘটনা ঘটতে পারে, আপনি যান, কমপ্লেন করুন। আর এডিপিসি যে উনি নিজে বলছেন, কিন্তু আমরা জানি যে ওনার যোগ্যতা এবং দক্ষতাটা কত আছে। এবং আপনারা যদি কেউ হন, সরাসরি যোগাযোগ করুন। আপনাদের কোনো হেল্পলাইন নম্বর থাকলে আপনারা বলে দিন, তাহলে কি সুবিধা হবে ওদের, কি নাম হচ্ছে, আপনাদের সঙ্গে
যদি কোনো ঘটনা ঘটে। আমাদের আপনার ওয়েবসাইটে আইসি সাইবারের নাম্বার আছে, দুটো নাম্বার আছে, আপনারা ফোন করতে পারেন, অলওয়েজ ফোন করতে পারেন। আর আপনারা অলওয়েজ আসানসোল দুর্গাপুর সাইবার থানা অলওয়েজ আপনাদের সার্ভিসে আছে। কোথাও কাজ করতে গেলে মানে এত বেশি কাজে প্রেশার আছে যে হয়তো কোথাও গ্যাপ হয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝি কোনো জায়গা নেই, আসবেন, ডেফিনেটলি আমরা আপনাদের পাশে আছি, দেখে নেবো আপনাদের যাতে কোনো সমস্যা না হয়, এবং ভবিষ্যতেও থাকবো, আমাদের সাহেবরা মাথার উপর আছেন। ধন্যবাদ দাদা আপনাকে। যত তাড়াতাড়ি আপনারা পুলিশের কাছে যাবেন তত তাড়াতাড়ি সহযোগিতা পাবেন, এই বলে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে। আপনারা খুব ভালো থাকবেন এবং পাশের লোককে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।